মিটি কার্টুন হাউস। প্রবাদ আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করছি না ভগবানের সেবা করছি জানি না, তবে ডাক্তার হয়েছি মা বাবার ইচ্ছায়, আর গ্রামের হাসপাতালে ডাক্তার হয়েছি নিজের ইচ্ছাতে। হ্যাঁ, আমি এখন চলেছি নিশ্চিন্দিপুরের সরকারি হাসপাতালের ডাক্তার আমি। শুনেছিলাম নিশ্চিন্দিপুর গ্রামটা যাকে বলে একেবারে অজপাড়াগা। প্ল্যাটফর্মে নেমে সেটা বুঝেও গেলাম, কারণ প্ল্যাটফর্মে সেরকম কোনো লোকই নেই। স্টেশন থেকে একটা টোটো ধরে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের কাছাকাছি একটা বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে। টোটো একটা বাড়ির সামনে আমায় নামিয়ে দিয়ে চলে যাওয়ার সাথে সাথেই আরে আপনি বুঝি ডাক্তার দিদি? হ্যাঁ, আমি ডক্টর দেবলীনা রায়, এখানে সরকারি হাসপাতালের ডাক্তার। বুঝেছি দিদিমণি, বুঝেছি। আমি হলাম গিয়ে আপনার বাড়ির চাকর। আপনি এই হাসপাতালের নতুন ডাক্তার দিদি তো? আসেন আসেন, ভেতরে আসেন। আগন্তুক ব্যক্তির সাথে আমি ঘরের ভেতরে গেলাম। ঘরটা বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো। আমার তো খুব ভালো লেগেছে। এখন কিছুদিন এখানে থাকবো, তারপর সব ঠিকঠাক গুছিয়ে নিতে পারলে মা বাবাকেও ভাবছি এখানে নিয়ে চলে আসবো। দিদিমণি, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনার নাম কি সেটাই তো বললেন না। এই রে, একেবারে ভুলে গেছিলুম। আমি রামু দিদিমণি, আমার রামু বলে ডাকবেন। দিদিমণি, একে আপনার কাছে নিয়ে এলাম। আমার কাছে কেন? ওকে। আগে দিদিমণি, ও আমার ছেলে। এই গ্রামের হোটেলেও রান্না করে। আপনার রান্নার লোক লাগবে নি, তাই নিয়ে এলাম। ও আপনাকে রান্না করে দেবে। কিন্তু ও গ্রামের হোটেলে কাজ করবে না এখানে রান্না করবে? না দিদিমণি, আমি শনিবার আর রবিবার হোটেলে কাজ করি। বাকি দিনগুলো আপনার এখানে রান্না করব। শনি রবিবার হোটেলে রান্নার ফাঁকে এসে এখানে রান্না করে দিয়ে যাব। হোটেল শুধু শনিবার আর রবিবার খোলা থাকে? হ্যাঁ দিদিমণি, ওই যে মিত্তির যে ছেলে দুটো, ওরা তো শহরে কাজ করে। এই শনিবার আর রবিবার গ্রামে আসে, এসি হোটেল চালায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে থেকে রান্নার কাজ আপনি শুরু করে দিন। যদি এখান থেকে ঝাঁপ মারি তাহলে এমনিও মারা যাব। বাসের মধ্যে থাকলে এরাও আমাকে মেরেই ফেলবে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। হঠাৎ দেখি বাসটা কেমন টলমল করতে লাগলো। যা হবে হবে, এই ভেবে আমি বাস থেকে দিলাম এক ঝাঁপ। এরপর আর কিচ্ছু জানি না। দিদিমণি, আমি এবার চলি। ও, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ দিদিমণি, রাত অনেক হলো তো। আপনার রাতে খাবার গরম করে ঢাকা দেওয়া আছে। আপনি খেয়ে নেবেন কি? হ্যাঁ, বেশি রাত করবেন না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাবেন। দিদিমণি, একটা কথা আপনারে বলে যাই।
রাতের বেলা কেউ এসে আপনাকে কোথাও যেতে বললে এই হারগিজ যাবেননি। রাতের বেলা? রাতের বেলা আবার কে আসবে আমার কাছে? বলা কি যায়, আপনি ডাক্তার মানুষ, কে কখন আসে আপনার কাছে। রাতের বেলা আপনি বাড়ির বাইরে যাবেননি, কেমন? আমি এবার আসি। রামু কাকা যে কি সব বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এমন সময় মা ফোন করলো বাড়ি থেকে। হ্যাঁ মা, বলো। কিরে, রাতের খাওয়া দাওয়া করেছিস? না, এখনো খেতে বসিনি, এই বসবো এবার। তোমরা খাওয়া দাওয়া করলে? আমরা একটু পরে বসবো। এখানে তো জানিস এত তাড়াতাড়ি কেউ খাওয়া দাওয়া করে না, কিন্তু তুই তো গ্রামে আছিস, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়। হ্যাঁ, এই খেতে বসবো। রামু কাকা গেলেন এই মাত্র, এবারে বসবো। হ্যাঁ রে, নতুন জায়গা, তার উপর গ্রাম, কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো মা, অসুবিধা একদমই হচ্ছে না। যে বাড়িটা আমার থাকার ব্যবস্থা হয়েছে ওটা হাসপাতালের একদম কাছে। আর বাড়িটাও কি সুন্দর, ছোটখাটো একটা বাগানও আছে। আর এদিকে তো রামু কাকা ঘরে সব কাজ করে দিচ্ছেন, আর রামু কাকার ছেলে রান্না করে দিচ্ছেন। কোনো অসুবিধাই হচ্ছে না। তোমাকে আমি খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসবো। এখানটা একটু গুছিয়ে নি। ঠিক আছে, সাবধানে থাকিস মা। একা একা আছিস, আমার তো খুব ভয় করছে। কোনো অসুবিধা হলে ফোন করবি। আর শোন, আশেপাশে কিছু লোকের সাথে পরিচিতি করে নিস, কোনো দরকার হলে যাতে তাদের পাশে পাস। হ্যাঁ গো মা, তুমি এত চিন্তা করো না। এখন আমি ফোন রাখছি, তুমি গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও, আমিও খেতে যাই। আপনি এখানে অপেক্ষা করুন, আমি দিদিমণিদের ডেকে আনছি। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি ডক্টর সজল চক্রবর্তী। স্টেশনের কাছে আমার চেম্বার আছে। শুনলাম গ্রামের হাসপাতালে নতুন ডাক্তার এসছে, তাই দেখা করতে এলাম। ও আচ্ছা, বসুন বসুন। আপনার তো দেখছি বেশ কম বয়স। এত কম বয়সে শহরে প্র্যাকটিস না করে গ্রামের হাসপাতালে এসে প্র্যাকটিস করছেন। আসলে যেদিন থেকে ডাক্তারি পড়া শুরু করেছি সেদিন থেকে ইচ্ছা ছিল আমি কোনো গ্রামে গিয়ে প্র্যাকটিস করব। তাই সুযোগটা পেতে আর হাতছাড়া করিনি। তা ভালোই করেছেন। আপনার মতো আর কতজন ভাবে বলুন? ডাক্তারি পাশ করার পর সবাই চায় শহরে গিয়ে প্র্যাকটিস করতে। ওখানে স্কোপও অনেক বেশি, অপরচুনিটিও বেশি। সেটা একদিক থেকে ঠিকই বলেছেন। আপনার চেম্বারটা আমি এখানে আসার সময় দেখেছি। একদিন আপনার চেম্বারে যাব। অবশ্যই অবশ্যই, একদিন চেম্বারে আসুন, জমিয়ে গল্প হবে। একদিন আমাদের বাড়িতে আসুন না, আপনার সাথে আমার মিসেসের আলাপ করিয়ে দেবো। নিশ্চয়ই যাব। না না, এভাবে বললে হবে না। এই তো, আগামী রবিবার কি করছেন? আগামী রবিবারই আসুন, দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটাও সারবেন। আচ্ছা, তাই হবে। আমি রবিবার দিন আপনাদের বাড়ি যাব। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আপনার মতন মেয়ে সচরাচর পাওয়া যায় না। তবে একটা কথা আপনাকে বলে রাখি, এই বাড়িটায় আসার আগে আপনি কি কিছু শুনেছেন? এ বাড়িতে আসার আগে কই কিছু শুনিনি তো। শুনুন, মাঝরাতে যদি কেউ আপনাকে ডাকে, যদি কেউ বলে যে তার বাড়িতে খুব অসুস্থ রোগী আছে, দেখতে যেতে হবে, যাবেন না। এ কি কথা বলছেন আপনি? রাত হোক বা সকাল, আমরা ডাক্তার। অসুস্থ রোগী থাকলে আমাদের তো যেতেই হবে। আপনার আগে যে সরকারি হাসপাতালের ডাক্তার ছিলেন, তিনি এই বাড়িতেই থাকতেন। একদিন মাঝরাতে তাকে কে যেন ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে শ্মশানে তার লাশ পাওয়া গেছিল।
এ তো মনে হচ্ছে কোনো গুন্ডা বদমাইশের কাজ। লোকমুখে শোনা যায় এটা কোনো ভুতুড়ে কাজ। তবে হ্যাঁ, আমাদের মতো ডাক্তারদের পক্ষে এসব কথা বিশ্বাস করা খুবই মুশকিলের। তবে জানেন তো, এটা গ্রাম, গ্রামে এমন অনেক ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে বোঝা যায় না। তাই সাবধানতা অবলম্বন করাই আমার মনে হয় ভালো। তাই আপনাকে বলে গেলাম, সাবধানে থাকবেন। মিস্টার চক্রবর্তী চলে গেলেন। ওনার কথা শুনে আমি খানিকটা চিন্তায় পড়লাম। রামু কাকাও একদিন আমাকে এই কথা বলেছিলেন, আবার একজন ডাক্তার হয়ে মিস্টার চক্রবর্তীও একই কথা বলে গেলেন। তাহলে কি সত্যিই এমন কোনো ঘটনা আছে? না না, এসব আমি কি ভাবছি! একজন ডাক্তার হয়ে এসব ভূত প্রেতের কথা বলছি? ছি ছি। এর 2-3 দিন পর একদিন রাত্রিবেলা আমি যখন শুতে গেছি, হঠাৎ, ডাক্তার দিদি, ডাক্তার দিদি বাড়িতে আছেন? ডাক্তার দিদি, দরজা খুলুন। এ কি, কে আপনি? ডাক্তার দিদি, আমার মেয়েটা কেমন যেন করছে, ওর খুব শরীর খারাপ, আপনি একবার দেখবেন, চলুন ডাক্তার দিদি। এত রাতে কি করে যাব এখন? না ডাক্তার দিদি, একবার চলুন, না আমার মেয়েটাকে বাঁচানো যাবে না, আপনি চলুন ডাক্তার দিদি। আমার মনের মধ্যে রামু কাকার কথা আর মিস্টার চক্রবর্তীর কথা ঘুরতে লাগলো। কি করব এখন আমি? দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অসুস্থ ব্যক্তির বাড়ির লোক। এদিকে আমি সেখানে না গিয়ে ভূতের ভয়ে বাড়িতে বসে থাকবো? কি করব আমি? না না, এভাবে বাড়িতে বসে থাকা সম্ভব নয়, আমাকে যেতেই হবে। ঠিক আছে, চলুন আপনি। এ কি, আপনি হেঁটে হেঁটে যাবেন? দাঁড়ান, একটা গরুর গাড়ি অন্তত ডাকি। না ডাক্তার দিদি, কেউ যেতে চাইবে না, আপনি চলুন, আপনি আর দেরি করবেন না, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমি আর বেশি কথা না বাড়িয়ে এগোতে শুরু করলাম। কিন্তু খানিক দূর এগোনোর পর আমি বুঝতে পারলাম আমি শ্মশানের রাস্তায় হাঁটছি। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ডক্টর চক্রবর্তীর কথা মাথায় এলো। আমাকেও কি তাহলে আগের ডাক্তারের মতো একইভাবে শ্মশানে টেনে নিয়ে যাচ্ছে কেউ? কে তাহলে? চেঁচিয়ে উঠলাম আমি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এ তো শ্মশানের রাস্তা, এদিকে তো আপনার বাড়ি নয়। হ্যাঁ, আমার মেয়ে ওখানেই আছে, চলুন, আপনাকে যেতেই হবে, চলুন। এতক্ষণে ওই মহিলাটি ঘোমটা সরিয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মুখটা পুরো ফ্যাকাশে, সামান্য রক্তের লেশ মাত্র নেই, চোখে কোনো দৃষ্টি নেই, চোখ দুটো যেন জ্বলছে। এ কে? এ কার সাথে এত দূর এলাম আমি? তাহলে কি সত্যি এটা ভুতুড়ে কোনো কাণ্ড? আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ, চলুন চলুন বলছি, যাবেন না, যাবেন না তো? জানি যাবেন না আপনি, আপনারও একই অবস্থা হবে। দুটো বরফের মতো ঠান্ডা হাত আমার গলা টিপে ধরেছে। আমি আর শ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে প্রাণটা বেরিয়ে যাবে। হঠাৎ, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, বাঁচাও। মা, ছেড়ে দাও ওনাকে, কি করছো তুমি? তুই কেন এসেছিস এখানে? চলে যা, চলে যা এখান থেকে।
না, আমি যাব না। তুমি খুব বড় ভুল কাজ করছো মা। আমি তোমায় এই ভুল কাজ করতে দেবো না। আমি কিচ্ছু ভুল কাজ করছি না। এই ডাক্তারের জন্যই তোর বাবা আর তোর বোন মারা গেছে। আমিও মারা গেছি এদের জন্যই। কোনো ডাক্তারকে আমি বাঁচতে দেবো না, আমি মেরে ফেলবো। না মা, না। ইনি আর 5জন ডাক্তারের মতো নন। ইনি খুব ভালো ডাক্তার। ওনার কোনো লোভ নেই। উনি বিনা পয়সায় সবার চিকিৎসা করেন। বিনা পয়সায় আমার মেয়ে চিকিৎসা করে সুস্থ করে তুলেছে মা। ওনাকে ছেড়ে দাও। কি বললি? সুস্থ করে তুলেছে বিনা পয়সায়? তাহলে তো আমি সত্যি খুব ভুল কাজ করছিলাম। না, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তবে কথা দিতে হবে, আপনি এই গ্রাম ছেড়ে কোথাও যাবেন না। এই গ্রামের মানুষদের আপনি বিনা পয়সায় চিকিৎসা করবেন চিরটাকাল। কথা দিলাম, আপনি যা চান তাই হবে। আমি কোনোদিনও এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। যতদিন বেঁচে থাকবো এই গ্রামের মানুষের চিকিৎসা করব। এরপর ওই মহিলা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেলেন, আর দেখতে পেলাম না। আপনাকে অনেক ধন্যবাদ। সঠিক সময়ে আপনি না এলে আজ আমি বেঁচে ফিরতে পারতাম না। ছি ছি ডাক্তার দিদি, এমন কথা বলবেন না। আপনার জন্যই তো আমার মেয়েটা আজ বেঁচে আছে, হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি এখানে এলেন কি করে? আপনাকে মাঝরাতে হঠাৎ করে বাড়ি থেকে বেরোতে দেখে আমি বুঝতে পেরেছি এমনই কিছু একটা ঘটতে চলেছে। আপনার আগে যিনি এই হাসপাতালের ডাক্তার ছিলেন, আপনি যেখানে থাকেন ওখানেই উনিও থাকতেন। উনি খুব লোভী ছিলেন। হাসপাতালে কারো ঠিক করে চিকিৎসা করতেন না। উনি ওনার চেম্বারে ডেকে পাঠাতেন, আর চেম্বারে ডেকে অনেক টাকা চাইতেন। যারা টাকা দিতে পারতো না তাদের উনি চিকিৎসাই করতেন না। এমন ভাবে আমার বাবারও উনি চিকিৎসা করেননি। আমার বাবা আর বোন 1 সপ্তাহের মধ্যে দুজনে জ্বরে মারা যায়। আর সেই কষ্টে মাও আত্মহত্যা করে। তারপর একদিন রাত্রিবেলা মা এসে ওই ডাক্তারকে বাড়ি থেকে ডেকে শ্মশানে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলে। জানেন ডাক্তার দিদি, আপনার মতো যদি ডাক্তার তখনও থাকতো, তাহলে আমার মেয়ের মতো আজ আমার মা, বাবা আর বোনও বেঁচে থাকতো। ফিরে চলুন ডাক্তার দিদি, আর কোনো ভয় নেই। মা আর কোনো দিনও আসবে না। আমি বাড়ির পথে ফিরে চললাম। মনের মধ্যে যেন উথাল পাথাল হচ্ছে। এতক্ষণ চোখের সামনে যা কিছু ঘটলো তা যেন বিজ্ঞানের যুক্তি দিয়ে মানাই যায় না। মানুষের মন কত বিচিত্র। লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। না হলে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র কথা টাকার জন্য কি একজন মানুষকে মরতে দেখতে পারে? কি জানি, হয়তো সম্ভব।